বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত করল হাইকোর্ট। ভিসির সাথে বৈঠকে মৌলবাদীদের অনুপ্রবেশের শঙ্কা আইইবির। একটা পর্যায়ে 19 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে ছাত্র রাজনীতি থাকবে না, সুতরাং সেখান থেকে যদি এখন আবার সরে আসতো তাহলে শিক্ষক, ছাত্র বা শিক্ষার্থী সবাইকে বসে কিন্তু চিন্তা করতে। 7 বছর ধরে ভুয়া সনদ তৈরি করছে জালিয়াত চক্র। যমুনার অনুসন্ধানের পর ডিবির অভিযান, কারিগরি বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ 2 জন গ্রেফতার। যে লোকটা জীবনে কোনোদিন মেট্রিক পাস করে নাই তাকে কারিগরি শিক্ষা বোর্ডের মেট্রিক পাস এবং ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এবং তার যা দরকার এটা হলো যে যত টাকা বেশি দেবে তাকে তত রেজাল্ট ভালো দেবে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। সিলেট অঞ্চলে ঝড় শিলাবৃষ্টিতে উপড়ে গেছে গাছ সহ বৈদ্যুতিক খুঁটি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ নাকচ। রাজধানীর মোহাম্মদপুরের শিকলে বেঁধে 25 দিন সংঘবদ্ধ ধর্ষণ, নারী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নির্যাতনের ভিডিও ধারণের অভিযোগ। গাজার হাসপাতালগুলো অবরুদ্ধ করে চলছে নির্বিচারে হত্যাযজ্ঞ। আল শিফা থেকে বিপুল অস্ত্র উদ্ধারের দাবি আইডিএফের। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে 2019 সালে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। দুপুরে এ বিষয়ক রুল জারি করা হয়। এর ফলে বুয়েটের ছাত্র রাজনীতি করতে এখন আর কোনো বাধা নেই। 2019 সালে আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েটে। সোমবার সকালে বুয়েটে ছাত্র রাজনীতির অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি। আদালতের পর্যবেক্ষণে বলা হয় যা সংবিধানের পরিপন্থী, আর সেই প্রজ্ঞাপনের কোনো ভিত্তি নেই। তবে বুয়েটের অর্ডিন্যান্সে থাকায় প্রয়োজনে কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারবে, তবে কোনো সংগঠন নিষিদ্ধের ক্ষমতা বুয়েটের নেই। এদিকে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করবে ছাত্রলীগ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখা হবে। ক্যাম্পাসে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বুয়েটের উপাচার্যের সাথে মতবিনিময় করেছেন আইইবি নেতৃবৃন্দ। এ সময় তারা বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। ক্যাম্পাসে আমাদের সহকর্মী আছেন, নূরনবী সরকার ক্যাম্পাসেই আছেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত আপডেট জানবার চেষ্টা করছি। এই বৈঠক শেষে আইইবি প্রতিনিধিরা আর কি বললেন নূরনবী, জানাবেন কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং ক্যাম্পাসের আজকের পরিস্থিতি আপনি কেমন দেখলেন সেটিও জানতে চাই। ক্যাম্পাসের পরিস্থিতি এখানে ক্লাস তো বন্ধ ছিল পরীক্ষার কারণে, তো পরীক্ষায় যখন হচ্ছিল পরীক্ষায় অংশগ্রহণ না করার কারণে ক্যাম্পাস ফাঁকা, শিক্ষার্থীরা যে যার অবস্থানে রয়েছে। আর আইবি কর্তৃপক্ষ মূল কথা তারা বলেছে যে এই ক্যাম্পাসে যদি মূলধারার রাজনীতি না থাকে তাহলে মৌলবাদী অপশক্তির উত্থান ঘটবে এবং তারা এটা বলেছে যে বুয়েটের শিক্ষার্থীরা দেশ, সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ এসব যদি না জানে তাহলে তারা এখান থেকে শুধু এই ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে দেশের বাইরে চলে যাবে, দেশের প্রতি তাদের মমত্ব বোধ তৈরি হবে না। সে কারণে এখানে রাজনীতি থাকতে হবে এবং বুয়েট কর্তৃপক্ষকে তারা সেটি বলেছে, আইবি কর্তৃপক্ষ, এবং তাদেরকে ক্লাসে যোগদান, একাডেমিক কার্যক্রমে যোগদানের জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছে। তারা বুয়েটের সাবেক শিক্ষার্থী। এই আইবি কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল এখানে কি আপনাদেরকে সরকার পাঠিয়েছে কিনা। তারা বলেছেন আমরা নিজেরাই এসেছি বুয়েটের সাবেক শিক্ষার্থী হিসাবে, যদিও বুয়েটের যিনি আইইবির যিনি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সবুর খান তিনি কিন্তু সংসদে বর্তমানে এমপি রয়েছেন, তিনি বলেছেন যে আমরা এসেছি আমাদের তাড়না থেকে। আর বুয়েটের উপাচার্য সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন উচ্চ আদালতের রিটের আদেশের কপি এখনো আসেনি, যদি আসে শিক্ষক, শিক্ষার্থী, সিন্ডিকেট সব কিছু মেনে এখানে যে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে কিভাবে রাজনীতি বা চলতে পারে সবাইকে নিয়ে কথা বলা হবে। আর যদি রাজনীতি এই উচ্চ আদালতে আদেশের পরে এখনো শুরু হয়ে যায় তাহলে এখানে নিয়ন্ত্রণ করা তাদের জন্য কঠিন হবে। কিভাবে কি করতে হবে, করণীয়
ঠিক করতে তারা শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সঙ্গে বৈঠক করবেন। তিনিও বলেছেন রাব্বি নামে ছাত্রলীগের এক কর্মী বিশ্ববিদ্যালয়ের 2019 সালের রুলস অনুযায়ী রাজনীতি করতে পারে না, সেই কারণে তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি বলেছেন যে তার ওই অপরাধের কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করাও যেত, যেহেতু বিষয়টি আরও ঘোরতর হতো সে কারণে তিনি সেখান থেকে সরে এসেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্রলীগ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে এরকম কথা কিন্তু রাব্বি বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র দিয়েছে, সেই কারণেই তার বিষয়টি এখন বিবেচনাধীন চলছে, তদন্ত চলছে। তার ছাত্রত্ব বাতিল করা হবে কিনা, হলের আবাসিক আসন ফেরত দেওয়া হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে। তবে একাডেমিক কার্যক্রম কবে শুরু হবে বিষয়টি কিন্তু এখন বলা যাচ্ছে না। ছাত্রলীগ যদি হাইকোর্ট আদেশের পরে এখানে চলে আসে, সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা এখনো পর্যন্ত কিন্তু প্রতিক্রিয়া দেখায় নাই। পরিস্থিতি কোন দিকে যায় এই মুহূর্তে বলা কিন্তু কঠিন। বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ নুরনবী। 7 বছর ধরে বানিয়েছেন অন্তত 5000 ভুয়া সনদ। যমুনা টেলিভিশনে এ বিষয়ক সংবাদ প্রচারের পর অবৈধ সনদ এবং মার্কশিট তৈরি ও বিক্রির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান সহ 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আর উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অবৈধ সনদ এবং মার্কশিট। এখানে যার যে সার্টিফিকেট লাগবে ওরা সেই অনুযায়ী 24 মার্চ এ রিপোর্ট প্রচার করে যমুনা নিউজ। দেখানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে পেজ খুলে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ আর মার্কশিট তৈরি করা হচ্ছে। যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে ওইসব সনদ আসলে জাল। ঢাকা, চট্টগ্রাম, পাবনা আর কিশোরগঞ্জে জালিয়াত চক্রের 4 সদস্যকে উন্মোচন করা হয় সেই প্রতিবেদনে। ভুয়া সনদগুলো সার্ভারে আপলোডের পর বৈধ করে দিতেন কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শামসুজ্জামান। সনদে জলছাপ সহ বিশেষ যে কাগজ ব্যবহার করা হয় সে কাগজ চুরি করে নিতেন বাসায়। রিপোর্ট প্রচারের সাথে সাথেই এ চক্রের সন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। আটক করা হয় প্রকৌশলী শামসুজ্জামানকে। তার বাসা থেকে বিপুল পরিমাণ সার্টিফিকেট, সনদ তৈরির সরঞ্জাম এবং কারিগরি বোর্ডের সার্ভার সম্বলিত কম্পিউটার জব্দ করা হয়। আটকের পর সে জানায় 7 বছর ধরে করছে এই অপকর্ম। সনদ বানিয়েছে অন্তত 5000। অনেকগুলো ডকুমেন্টস, এই যে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট নিতেছেন, ওইগুলো আপনি কি কাজে ব্যবহার করেছেন? এটা ওই সার্টিফিকেট বিক্রির কাজে ব্যবহার করেছিলাম। এই পর্যন্ত আপনি কি পরিমাণ সার্টিফিকেট বা মার্কশিট মানুষকে টাকার বিনিময়ে দিয়েছেন? 5000-এর বেশি এরকম সার্টিফিকেট মার্কশিট দিয়েছিলাম। এই কাজটা আপনি কিভাবে করেন, আসলে প্রিন্ট করেন কোথায়? এটা আমার কাছে অনলাইনে আপডেট হওয়ার পরে সেটা অন্য একটা জায়গায় এটা প্রিন্টের ব্যবস্থা করা হয়। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ভুয়া ও জাল সনদ তৈরির মাধ্যমে ধ্বংস করা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। এদিকে মেধাবী ছাত্ররা তারা কঠিন লেখাপড়া করেও তারা ভালো রেজাল্ট করতে পারছে না, আর অন্যদিকে সে তার বাসায় বসে সে ইচ্ছা মতো টাকার বিনিময়ে ভালো রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার বাসা থেকে আমরা এই যে সরকারি যে সম্পদ বা পেপারগুলি এগুলি আমরা উদ্ধার করেছি। গোয়েন্দা পুলিশ বলছে কারিগরি শিক্ষা বোর্ডের আরও কোনো কর্মকর্তা এই চক্রের সঙ্গে জড়িত কিনা এ নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে শামসুজ্জামানের সহযোগী ফয়সালকেও গ্রেফতার করে গোয়েন্দারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এই চক্রের বাকি যারা আছে তাদের ধরতে কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের সহযোগী ফয়সালের মধ্যপীরের বাগ বাসায় এই মুহূর্তে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। সবুজ, ফয়সালের বাসায় এই তল্লাশি অভিযানে কি কি পাওয়া গেল জানাবেন। সনদ জালিয়াতিতে তার ভূমিকা আসলে কি ছিল সেটিও জানতে চাই। বৃষ্টি মূলত ফয়সালের বাসায় অভিযান চালিয়ে যেটি আটক করা হয়েছে, এখানে বেশ কিছু প্রিন্টার এবং এখানে অর্থাৎ যেই জল ছাপের পেপারটি রয়েছে যেখান থেকে মূলত সার্টিফিকেটগুলো যেই কাগজের যে পেপারের উপর প্রিন্ট দেয়া হতো বা ট্রান্সক্রিপ্ট, একাডেমিক যে ট্রান্সক্রিপ্টগুলো প্রিন্ট দেয়া হতো সেই ট্রান্সক্রিপ্টগুলো মূলত এই ফয়সালের বাসা থেকে প্রিন্ট দেয়া হতো। অর্থাৎ যার সঙ্গে যে সার্টিফিকেট নিতে চাইতো তার সঙ্গে চুক্তি মোতাবেক তার যে অর্থের
ক্লাসের পরিমাণটা ঠিক হওয়ার পর মূলত সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের যে বাসায়, সেখানে বসে তার বাসায়, এর আগে যে বাসাটি আমরা দেখিয়েছিলাম সেই বাসায় বসে সেখানে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে ইনপুট করানো হতো। তারপরে মূলত এইখানে অর্থাৎ এই যে পেপারগুলো রয়েছে জলছাপের পেপারগুলো, এখন এই পেপারগুলো মূলত কারিগরি শিক্ষা বোর্ডের যে সংরক্ষণ করা হতো সেইখান থেকে চুরি করা হয়েছে। সেগুলো শত শত পেপার চুরি করে নিয়ে এসেছেন সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান। সেখানে এই জায়গায় অর্থাৎ ফয়সালের যে বাসা, সেই বাসায় এই কাগজগুলো রাখা হতো এবং এখান থেকে মূলত সার্ভারে যে ইনপুট করানো হতো যে সার্টিফিকেটের নাম বা ঠিকানা বা পিতার নাম বা যে মার্কশিট ট্রান্সক্রিপ্টের বিষয়গুলো, সেগুলো এই জায়গা থেকে ফয়সালের বাসা থেকে প্রিন্ট দেওয়া হতো। অর্থাৎ কেউ কোনো যদি 6 বা 7 বা 8 পাস হয়েও যদি কেউ এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট বা সনদ চাইতো, তাহলে চুক্তি মোতাবেক সেটি যদি A+ চাইলে সেটি পরিমাণ মতো অর্থাৎ 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা সেটি পরিমাণ অনুযায়ী ঠিক করা হতো। তারপরে মূলত এই যে টাকার পরিমাণ ভেদে এই সার্টিফিকেটগুলো এই জায়গা থেকে মূলত প্রিন্ট করে ফয়সালের মাধ্যমে যে ক্লায়েন্ট ছিল তার ক্লায়েন্টের হাতে বুঝিয়ে দেওয়া হতো। মূলত এই জায়গা থেকে মূলত এই প্রিন্টার এবং ফয়সালকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য যারা এই চক্রের মধ্যে রয়েছে আরো 7 থেকে 8 জনের নাম পাওয়া গেছে, তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। শুনছিলাম আমরা সবুজ, ধন্যবাদ। নতুন শিক্ষা কারিকুলামে মূল্যায়নের পাশাপাশি পরীক্ষা থাকছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সরকারের অনুমোদন পেলেই চলতি বছর এই পদ্ধতি বাস্তবায়ন করতে পারবে। এনসিটিবির সদস্য কারিকুলাম অধ্যাপক মশিউজ্জামান বলেছেন, অভিভাবকদের চাহিদার বিষয়টি মাথায় রেখেই এই সংস্কার। শিক্ষাবিদরা বলছেন কারিকুলামে সংকট দেখা দিয়েছে, তাই আপাতত এই কার্যক্রম বন্ধ রেখে পুরাতন কার্যক্রম চালু করা উচিত। গত বছর চালু হয় নতুন কারিকুলাম। 2027 সালের মধ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়নের কাজ চলছে। আগের কারিকুলামে পরীক্ষার বদলে বছরব্যাপী ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা ছিল। সেখানকার বার্ষিক মূল্যায়নের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। একটি সাবজেক্টে একজন শিক্ষার্থী দিনব্যাপী মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবে। তাতে থাকবে 1 ঘন্টার বিরতি। 5 ঘন্টার এই কার্যক্রমের শেষের 1-1.5 ঘন্টা হবে লিখিত পরীক্ষা, যার প্রশ্ন হবে আগের কয়েক ঘন্টায় হাতে কলমে যে কাজগুলো করেছে এবং বাসায় যে অ্যাসাইনমেন্ট করত তার সংমিশ্রণ। পরীক্ষা বলছি এই জন্য যে ওই যে সবাই একটা পরীক্ষা চাচ্ছে, লিখিত একটা সময়ে একটা লিখিত এভিডেন্স জমা দেওয়ার কথা বলছে, সেই জন্য আমরা এটাকে এই কাঠামোর মধ্যে এনেছি। বেসিক্যালি তো পুরোটাই পরীক্ষা, আসলে সারা দিনেরটাই আসলে পরীক্ষা। আমার মূল কাঠামোতে কোনো পরিবর্তন নাই, শুধু ওই আগে তাকে বাইরে থেকে ডেটা কালেকশন করার কথা বলা হয়েছে, তারপরে সেগুলোকে প্রসেস করে ডিজাইন করে নিয়ে আসতে বলা হয়েছে। এখন সেটাই সে একদম পুরোটাই স্কুলে বসে করে দিচ্ছে। আগে শিক্ষকরা লিখিত উত্তরের মান অনুযায়ী নম্বর দিত শিক্ষার্থীকে। এখানেও মূল্যায়নের পর্ব ধরে ধরে মার্কসের বদলে ভালো, বিকাশমান ও মন্দ হিসেবে আখ্যায়িত করবেন শিক্ষকরা। তাতে শিক্ষার্থীর দুর্বলতা এবং সক্ষমতার বিষয়গুলো রিপোর্ট কার্ড বা ট্রান্সক্রিপ্টের মধ্যে থাকবে বিস্তারিত। বার্ষিক মূল্যায়ন শেষে শ্রেণীরুলের তারতম্য হবে না। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষাও হবে নতুন কারিকুলামের এই পদ্ধতির মূল্যায়নে। আপনি IELTS পরীক্ষা দেন, ওর যে ট্রান্সক্রিপ্টটা দেখবে ওখানে আপনার লিসেনিং স্কিল কতটুকু, আপনার রিডিং স্কিল কতটুকু, প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া থাকবে আপনি কতটুকু। এবং আমার এখানেও যখন ট্রান্সক্রিপ্টটা দেখবেন, এখন আপনি বুঝবেন যে আমার এখানটায় ওই যে পিআইগুলো, তাহলে আপনি ওটা দেখে বুঝবেন যে আমার দুর্বলতা এবং সক্ষমতার জায়গাগুলো কোথায়। কারিকুলাম সংশোধন ও পরিবর্তনশীল এমনটা জানিয়েছে এনসিটিবি। তবে শিক্ষা গবেষকরা বলছেন কারিকুলাম চালুর পর পরীক্ষা নিরীক্ষা করা যায় না, সেটা করলে শিক্ষার্থী ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। যুগের সাথে পরিবর্তন আসবেই, কিন্তু আপনি আপনার মনের মতো করে যখন যেটা মন চাইবে আপনি করে ফেলবেন এবং সেটা জাতির উপরে চাপাইয়ে দিবেন, জাতির ঘাড়ে চাপাইয়ে দিবেন, জাতির কোটি কোটি বাচ্চাকে আপনি গিনিপিগ বানাবেন। আমি মনে করি এটা জাতির জন্য সর্বনাশ হচ্ছে, ক্ষতিকর হচ্ছে। এই ক্ষতিকর তামাশা অবিলম্বে বন্ধ করা দরকার এবং নতুন করে গবেষণা করে, নতুন করে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সুচিন্তিতভাবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কারিকুলামটা প্রণয়ন করা দরকার এবং সেভাবে কারিকুলামটা পরিচালনা করা দরকার।
নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে একাদশ ও দ্বাদশে 2টি পাবলিক পরীক্ষা হবে, সেখানেও বদল আসবে মূল্যায়ন ও পরীক্ষায়। তবে সেখানকার মূল্যায়নের বিস্তারিত ধরন চূড়ান্ত হয়নি। নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে। অন্যদিকে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আমরা এই যে আবহাওয়ার যে পরিবর্তন এ সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো। অর্থাৎ আগে যাব আমরা রাজশাহীতে এবং রাজধানীতে আবহাওয়ার যে তারতম্য সেটিও আপনাদেরকে জানাবো। রাজশাহীতে আগে যাচ্ছি, দেখতে পাচ্ছি সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, আসলে সর্বোত্তরের জেলায় সবসময় দেখা যায় গরম পড়লে অতিরিক্ত গরম অনুভূত হয় কিংবা শীতে তীব্র শীত, যেহেতু তাপদাহ চলছে এর প্রভাব কতটা পড়ছে উত্তরের জনজীবনে সেটি একটু জানাবেন। বৃষ্টি গতকালকে থেকে রাজশাহীতে প্রচণ্ড পরিমাণে দাবদাহ এবং রোদ গরমে কিন্তু বলা যায় যে জনজীবন এখানকার অতিষ্ঠ, এবং এখানে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ রয়েছে এবং খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই তীব্র দাবদাহ উপেক্ষা করে রাজশাহীর রাস্তাঘাটে কিন্তু তারা কর্মের জন্য বের হয়েছেন। এবং আজকে আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরের রাজশাহীতে যে সর্বোচ্চ তাপমাত্রা এটি, এবং এর আগে গতকালকেও কিন্তু 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিস যেমনটি বলছে যে রাজশাহীর ওপর দিয়ে এখন মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং আরও কয়েকদিন কিন্তু এটি থাকার আশঙ্কা করছে তারা যেমনটি বলছে যে গত শনিবারে যেমন বৃষ্টি হয়েছিল রাজশাহীতে, এরপর থেকেই তাপমাত্রা 2 ডিগ্রিতে নেমে আসে এবং এরপর থেকে ধীরে ধীরে যে তাপমাত্রা বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে। এবং আমি কথা বলেছি রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলামের সাথে, তিনি যেমনটি বলেছেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এ সময়ের মধ্যে এ অঞ্চলের উপর দিয়ে কোনো বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর মধ্যে কিন্তু আমি যতটুকু সকাল থেকে রাস্তাঘাটে বের হয়ে দেখেছি যে এখন যেহেতু রমজান মাস, এই রমজান মাসে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা রোজা থেকে তারা কর্মের জন্য বের হয়েছেন। অনেকে কিন্তু প্রচণ্ড রোদ এবং গরমের কারণে কিন্তু অনেকে রোজা ভাঙতেও কিন্তু বাধ্য হচ্ছেন শ্রমজীবী মানুষরা, কারণ এবং এই বাতাস যেহেতু রাস্তাতে চলাফেরার ক্ষেত্রে বাতাস যখন হচ্ছে তখন কিন্তু বাতাসের যে তীব্রতা এবং বাতাসও কিন্তু গরম বাতাস অনুভূত হচ্ছে। বৃষ্টি শুনছিলাম তারেক, ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি রাজধানীতেও আমাদের আরেক সহকর্মী আবহাওয়া পরিস্থিতির খবর জানানোর জন্য অপেক্ষা করছেন, আশিক মাহমুদ। আশিক, প্রচণ্ড রোদ এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এবং মাত্রই রাজশাহীতে তারেক যেমনটি জানাচ্ছিল যে রমজান চলছে এবং এই তাপদাহর কারণে অনেকে রোজা ভাঙতেও বাধ্য হচ্ছে। আমাদের আসলে এই নগরীতে তো গাছপালার সংখ্যা এমনিতেই কম, তার উপরে তাপদাহ শুরু হয়ে গেছে। যারা খেটে খাওয়া মানুষ আছে, অফিসগামী যারা আছে, রাস্তায় অবস্থান করছেন যারা, কি অবস্থা দেখছেন? বৃষ্টি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে কোনোভাবেই 1 মিনিটও বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। প্রচণ্ড রোদের তাপদাহ, প্রচণ্ড গরম, এবং তার মধ্যেই আসলে আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে মানুষ বের হয়েছে, বিশেষ করে যারা প্রয়োজনীয় কাজে বের হয়েছে তারা বেশি বিপাকে পড়েছে, কারণ হঠাৎ করে এমন গরম, তীব্র গরম আসলে সহনীয় পর্যায়ে নেই। যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আসলে বেশি বিপাকে পড়েছে। আর রমজান মাস চলছে, বিশেষ করে যারা রোজা থেকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়েছে তারা খুবই বেশি বিপাকে পড়েছে, কারণ এত গরমের মধ্যে আসলে রোজা থাকাটাও কষ্টকর। আর আপনি জানেন যে রাজধানী জুড়েই তো এই ইফতারের আগ মুহূর্তে দুপুরের পর থেকে তীব্র যানজট তৈরি হয়। একদিকে যানজটের ভোগান্তি, অন্যদিকে এই তীব্র গরম, সব মিলিয়ে আসলে মানে একটা নাবিশ্বাস অবস্থা রাজধানীবাসীর। তো আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিস জানিয়েছে যে এখন যে তাপদাহ চলছে এটি আসলে এরকম তাপদাহ
সামনেও কয়েকদিন অব্যাহত থাকবে। এর মাঝে মাঝে ঝড় বৃষ্টিও হবে, বজ্রসহ বৃষ্টি ঝড় হবে। তার মধ্যেও এই ধরনের যে গরম, এই গরমগুলো অনুভূতি হবে, এই তাপমাত্রাগুলো আসলে বাড়তে থাকবে। তো সব মিলিয়ে বলা চলে যে আবহাওয়া এই মুহূর্তে আসলে তেমন কোনো স্বস্তির খবর নেই। এই বেশ কিছুদিন ধরে এই তীব্র গরমের অসহনীয় গরমের মধ্যেই সবাইকে কিন্তু কাজ করতে হবে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা। বৃষ্টি, ধন্যবাদ আশিক। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ নাকচ করেছে মন্ত্রিসভা। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। চাঁদ দেখা সাপেক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি আগামী 10 থেকে 12 এপ্রিল, আর এই ছুটি 9 তারিখ থেকে কার্যকর করে একদিন বাড়ানোর সুপারিশ করা হয়, তবে মন্ত্রিসভা তা নাকচ করেছে। এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি, সড়কে দুর্ঘটনা কমাতে 8 ও 9 এপ্রিল এই 2 দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 12 এপ্রিল ঈদের ছুটি শেষে 13 এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি, আর তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি। সব মিলিয়ে এবার দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন কর্মজীবীরা। রাজধানীর মোহাম্মদপুরে বাসায় টানা 25 দিন শেকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 3টি মোবাইল ফোন। সকালে রাজধানীর তেজগাঁও উপ পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তেজগাঁও বিভাগের ডিসি বললেন, পাশবিক যৌন নির্যাতনের পরে আবার ভিডিও ধারণ করা হতো। এই অপকর্মে 3 যুবককে সহায়তা করতে এক নারীও। জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেয়ে গত শনিবার মেয়েটিকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ট্রিপল নাইনের একটা কলের মাধ্যমে, যেটা গত 29 তারিখ রাত 11টার সময় প্রথমে আমাদের থানায় এই খবরটা আসে। ধর্ষণের দৃশ্য তারা এটাকে ভিডিও করে, পর্নোগ্রাফি করে, সেটা বিভিন্ন বিদেশে পাচার করে ব্যবসা বাণিজ্য করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ এসেছে। এগুলো পরবর্তীতে তদন্তে আসবে। ঈদের কেনাকাটায় জমে উঠেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন, দেখে আসতে চাই যমুনা ফিউচার পার্কে আজ ভিড় কেমন। তাজনুর, ঈদের আসলে খুব বেশি সময় তো বাকি নেই, 9-10 দিন হাতে সময় আছে বলা চলে। মার্কেটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, সময় যত কাছাকাছি আসছে, অর্থাৎ ঈদের যত কাছাকাছি সময় আসছে, সেই সময় মানুষের কেনাকাটার ব্যস্ততাও সত্যিকার অর্থে বেড়ে যাচ্ছে। আর এই সময় যারা কেনাকাটা করছেন তারা মূলত এই যে আত্মীয় স্বজন, পরিবার পরিজন যাদেরকে তারা এই ঈদের উপহার পৌঁছে দিতে চান, তাদের জন্যই সেই কেনাকাটার যে ব্যস্ততা, সেটি আপনি যমুনা ফিউচার পার্কের এই প্রাঙ্গণ দেখলে খুব পরিষ্কারভাবেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বেশ বিকেল কাছাকাছি সময়, অর্থাৎ ইফতারের আগে যারা কেনাকাটা করতে আসেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই শপিং মল যমুনা ফিউচার পার্কে, তারা এরই মধ্যে পরিবার পরিজন সহ ফিউচার পার্কে তারা এসেছেন এবং তাদের যেই পছন্দের জামা কাপড়, একই সঙ্গে অন্যান্য যে প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন, একই সঙ্গে কেনাকাটা করছেন। পরিবার নিয়ে প্রচুর মানুষের এসেছেন, যদিও বাইরে আজকে তীব্র গরম, সেই জায়গা থেকে যমুনা ফিউচার পার্কের ভেতরের যে আবহাওয়া, সেটি বেশ খানিকটা নিয়ন্ত্রিত তাপমাত্রা। সেখানে মানুষ অনেক বেশি আরামদায়ক একটি পরিস্থিতিতে, একটি পরিবেশে শপিং করতে পারছেন। যাদের সঙ্গে কথা হয়েছে তারাও সন্তুষ্টির কথা জানিয়েছেন। একই ছাদের নিচে এত বর্ণিল, এত ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন যে আউটলেটগুলো রয়েছে, সব দেশি বিদেশি নামি দামি যেই ব্র্যান্ডগুলো রয়েছে, সবার এই আউটলেটগুলো একই ছাদের নিচে পেয়ে সত্যি তারা একরকমের উচ্ছ্বসিত। শপিং তারা করছেন এবং দিনের বাকি অংশ, অর্থাৎ সন্ধ্যা যত গড়াবে, ইফতারের পরে আরেকটি ঢল আসবে, যারা অফিস শেষ করে যমুনা ফিউচার পার্কে আসবে তাদের পছন্দের জামাকাপড় কিনতে। সেই হিসেবে বলা যায় যে দিনের বাকি অংশে নিশ্চয়ই ক্রেতা দর্শনার্থীদের ভিড় যমুনা ফিউচার পার্কে আরো বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে নির্বাচন হবে দেশের 161টি উপজেলায়। ভোট গ্রহণের দিন 21 মে নির্ধারণ করা হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপজেলা নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 21 এপ্রিল, আর মনোনয়নপত্র বাছাই করা হবে 23 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 30 এপ্রিল। নির্বাচনের প্রতীক বরাদ্দ করা যাবে 2 মে, আর 21 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। গাজার বিভিন্ন হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চলছে।
নতুন করে আল আকসা হাসপাতালে হামলায় গণমাধ্যম কর্মীসহ বহু মানুষ হতাহত হয়েছেন। এদিকে টানা 2 সপ্তাহ অবরুদ্ধ করে রাখার পর আল শিফা হাসপাতাল চত্বর থেকে সেনা সরিয়েছে ইসরায়েল, আর সেখান থেকে হামাসের বিপুল অস্ত্র উদ্ধারের দাবি করেছে আইডিএফ। হেপাটাইটিসে আক্রান্ত সন্তানকে হাসপাতালে এনেছিলেন সুস্থ করে ফিরিয়ে নিতে, কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামহীন হাসপাতালে চোখের সামনে ধুকে ধুকে মারা গেছে সন্তান। ফিলিস্তিনি মায়ের অসহায় আর্তনাদে ভারী হয়ে উঠেছে আল শিফা হাসপাতাল চত্বর। চিকিৎসকরা বলেছিল তার শরীরে কয়েকটি ব্লক তৈরি হয়েছে। এখানে আনার পর চোখের সামনেই আমার সন্তানের মৃত্যু হয়। তার বাবা গাজার দক্ষিণাঞ্চলে রয়েছে। মৃত্যুর আগে ছেলের মুখটাও দেখতে পারল না। পুরো উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হাসপাতালগুলো। অবরুদ্ধ থাকার কারণে প্রবেশ করতে পারেনি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ফলে মারা গেছেন অনেক আহত রোগী। আবার ইসরায়েলি হামলাতেও প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। এর মধ্যে 2 সপ্তাহ অবরুদ্ধ থাকার পর আল শিফা প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয় ইসরায়েলি সেনাদের। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের কথা জানায় আইডিএফ। দাবি, এসব অস্ত্র ব্যবহার করত হামাস। এর আগে গাজা কর্তৃপক্ষ জানায় আল শিফা হাসপাতালে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 400-র বেশি ফিলিস্তিনি। এদিকে রোববার দফায় দফায় হামলা চলে আল আকসা হাসপাতালে। চত্বরের বাইরে তাঁবুতে অবস্থানরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে চলে হামলা, যাতে হতাহত হয়েছেন অনেকেই। আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তাঁবুর ভেতরে অবস্থান করছিলাম। সেখানে হামাস কিংবা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ছিল না, অথচ সেখানে হামলা করে ইসরায়েলি বাহিনী। হামলায় হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। স্পেশাল ফোর্সের হামলার পাশাপাশি তাণ্ডব চলছে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান থেকেও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। রোববারে কর্মসূচিতে যোগ দেন হাজারো ফিলিস্তিনপন্থী ইসরায়েলি। জিম্মিদের উদ্ধারের দাবিতে তারা স্লোগান দেন। গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা, শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমনে জল কামান ছোড়ে নিরাপত্তা বাহিনী। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে গাজায় ধরে নিয়ে যাওয়া হয় প্রায় 2,500 জনকে। কয়েক দফায় মুক্তিও পায় 110 জন এবং বাকিদের ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতায় ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের মধ্যে। ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। কমপক্ষে 5 জনের প্রাণ গেছে, আহত হয়েছে অর্ধশতাধিক, গুড়িয়ে গেছে 2 শতাধিক কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,500 ঘরবাড়ি। ঝড়ের কারণে কয়েক হাজার মানুষ গৃহহীন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ময়নাগুড়ি। শুরুতে কালবৈশাখী ঝড় মনে করা হলেও পরে টর্নেডো বলেই ঘোষণা দেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া বিভাগ। রোববার বিকেল 3টার দিকে আঘাত হানা টর্নেডো 30 মিনিট ধরে তাণ্ডব চালা চলতি পথে। রাতেই দুর্গত এলাকা পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।